নিয়ম ওটা সাধারণ পুলিশের জন্য। গলায় ডায়লগ, হাতে ঘুষি, আর সামনে কেউ থাকলে ভাগ্য তার আজ খারাপ। এই শহরের আইন একটাই, যার যা বলে সেটাই ফাইনাল। গুলি চলে না, ঝড় নামে। এটা কোনো রুটিন হিরোর গল্প না, এটা এক বেপরোয়া ধামাকাদার মুভির গল্প। गाँव में क्या हुआ है? बताओ किसने किया ये सब? मैं तुझे और तेरी लंका को यहीं फूंक दूंगा। अबे हवा आने दे, चला। कीमत जानकर भी जान को जोखिम में डालने वाला। সিনেমার শুরুটা হয় শ্রীলঙ্কার একটা ঘন জঙ্গল থেকে, যেখানে আমরা কিছু শ্রমিককে দেখতে পাই যারা এই জঙ্গলের বিভিন্ন জায়গায় গর্ত করছিল, কারণ শ্রীলঙ্কার উপর কিছুদিন আগে টাইগার ফোর্স হামলা করেছিল। এই জঙ্গলে তাদের সাথে শ্রীলঙ্কান আর্মির গুলাগুলি হয়। এখন তারা পালিয়েছে, তবে কিছু মূল্যবান সম্পদ ওই টেরোরিস্টরা এখানে লুকিয়ে রাখে। শ্রীলঙ্কান আর্মি যখন এটা জানতে পারে, তখন তারা এই এরিয়ার কিছু লোকদের নিয়ে এখানে খোদাই শুরু করে। এই লোকটার নাম রানাতুঙ্গা। সেও তার 3 ভাইয়ের সাথে এখানে কাজে আসে। এই হচ্ছে সমদু, রানাতুঙ্গার ছোট ভাই। বাকি দুজনের নাম মুভিতে আমাদের ক্লিয়ার করে জানানো হয়নি। সবাই খোদাই করছিল। একটা সময় রানাতুঙ্গা একটা বক্স খুঁজে পায়। খুলে দেখে বক্সটাতে শুধু সোনা আর সোনা। এবার তো তাদের লোভ লেগে যায়। সমলু বলে, ভাই আর্মি। রানাতুঙ্গা বলে, সারা জীবন যদি শ্রমিক হয়ে থাকতে না চাস, তাহলে চল, যা হবার দেখা যাবে। এরা সবাই তখন শ্রীলঙ্কান আর্মিদের উপর অ্যাটাক করে। রানাতুঙ্গা আর শ্রীলঙ্কান আর্মির অনেক গুলাগুলি হয়, তবে কোনোভাবে রানাতুঙ্গা তার ভাইদের নিয়ে একটা শিপে উঠে যায়। আর এখানে একটাই মাত্র শিপ থাকায় শ্রীলঙ্কান আর্মি তাদের আর পিছু করতে পারে না। এরপর তারা ইন্ডিয়ার একটা স্টেটে চলে আসে, সমুদ্রের তীরে বক্সটা লুকিয়ে রাখে। এরপর যখন এখান থেকে পালিয়ে যাবে, তখনই তারা ইন্ডিয়ার পুলিশের হাতে ধরা পড়ে যায়। ইন্ডিয়ার পুলিশ তাদেরকে ধরে জেলে নিয়ে আসে। সিনিয়র ইন্সপেক্টর জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো তোমরা, আর এখানে কি করছো? কিন্তু এরা কোনো কথারই জবাব দিচ্ছিল না। সিনিয়র ইন্সপেক্টর বলে, এভাবে কাজ হবে না। বুঝতে পেরেছি। একজন কনস্টেবলকে বলে, যত পেন্টিং কেস আছে এদের উপর লাগিয়ে দাও। তখন ভয়ে সমলু বলে, আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি। আপনারা যেরকম ভাবছেন আমরা কোনো ক্রিমিনাল বা স্মাগলার, এরকম কিছুই না। শ্রীলঙ্কান আর্মি আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিয়েছে। ওখানে কাজ করার মতো কিছু নেই, তাই এখানে আসতে হলো। সিনিয়র ইন্সপেক্টর বুঝতে পারে এরা যে বানিয়ে বানিয়ে কথা বলছে, তাই বলে কি তোমরা লুকিয়ে এখানে চলে আসবে? এরপর সে অনেক উগ্র হয়ে কথা বলে, আইন কানুন কি এর জন্য তোমরা মানবে না? লুকিয়ে আরেক দেশে চলে আসবে? রানাতুঙ্গা যখন বুঝতে পারে সিনিয়র ইন্সপেক্টর তাদের আবার শ্রীলঙ্কা পাঠানোর ব্যবস্থা করছে, তখন তারা সবাই তাদের কাছ থেকে একটা একটা করে মোট 4টা সোনা বের করে সিনিয়র ইন্সপেক্টর লোভে পড়ে তাদের এখানে থাকতে দেয় আর আইডি কার্ড সহ সবকিছু ম্যানেজ করে দেয়। এরপর সিন আসে দিল্লি, যেখানে আমরা ইন্ডিয়ার প্রেসিডেন্টকে দেখতে পাই। ওনার নাম বসুন্ধরা। আজ ওনার কাছে একটা পার্সেল এসেছে। তো বসুন্ধরা যখন বক্সটা খুলে, তখন আমরা দেখতে পাই একটা ছোট্ট মেয়ে মোটুপল্লী নামে একটা জায়গা থেকে চিঠি পাঠিয়েছে। সাথে তার ভাইদের একটা একটা করে আঙ্গুল কাটা। পুলিশ থেকে শুরু করে কেউ আমাদের সাহায্য করছে না। আমি বই থেকে পড়ে আপনার সম্বন্ধে জেনেছি। ইন্ডিয়ার সবচেয়ে বেশি পাওয়ার আপনার কাছে আছে। 24 ঘন্টার মধ্যে আপনি যদি কিছু না করেন, এখন তো আপনাকে আমার ভাইয়েদের আঙুল কেটে পাঠিয়েছি, পরে মাথা কেটে পাঠাতে হবে। বসুন্ধরা তখন সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডেকে বিষয়টা দেখতে বলে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সত্যমূর্তি বেরিয়ে পড়েছে। এরপর সিন আসে মোটুপল্লী গ্রামে। একদিন একজন কৃষক মাঠে হাল চাষ করছিল। একটা সময় লাঙলে লেগে মাটির নিচ থেকে একজন মানুষের হাত বেরিয়ে আসে। লোকটা গ্রামে সবাইকে ডেকে আনে। একে একে মোট 10 জন মানুষের মাথা কাটা লাশ বেরিয়ে আসে। ট্র্যাক্টরে করে লাশগুলো তারা গ্রামে নিয়ে যায়, কিন্তু লাশ দেখেও এদের আপন মানুষ, মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা কেউই এগিয়ে আসছিল না, দূর থেকে খাচ্ছিল। একটু পর খবর পেয়ে যখন পুলিশ আসে, এই মেয়েটার নাম বিজয়লক্ষ্মী। জিজ্ঞেস করে কি হয়েছে, এদের এমন নির্মমভাবে মারল কে? কিন্তু কেউই কোনো জবাব দিচ্ছিল না। সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। একটা ছোট ছেলে অনেক সাহস করে বলে, এদের রানাতুঙ্গা মেরেছে।
আসলে ঘুষ খেয়ে ওই ইন্সপেক্টর যখন রানাতুঙ্গাকে এখানে থাকার সিটিজেনশিপ দিয়ে দেয়, প্রথম দিকে রানাতুঙ্গা সাধারণভাবেই জীবনযাপন করছিল, কিন্তু একদিন যখন রানাতুঙ্গা পূজা করছিল তখন এই এরিয়ার একজন লোকাল লিডার এসে তাকে ধমকি দেয়, সাথে পূজার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। লোকটা বলে এখানে থাকতে হলে বাড়ি ভাড়া দিতে হবে, প্রত্যেক মাসে নিজের রুজি থেকে কমিশন দিতে হবে, এটাই এখানকার রুল। সমলু প্রতিবাদ করলে লোকটা তাকে একটা থাপ্পড় মারে, তাদের অনেক অপমান করে। তবে রানাতুঙ্গা এসব চোখ বুঝে সহ্য করে নেয়, পূজা তাকায় সে কিছু বলে না, সমলুকেও কিছু করতে দেয় না। ওই দিন রাতে রানাতুঙ্গা আর তার 3 ভাই লোকটার বাড়িতে গিয়ে লোকটাকে খুবই নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে যখন এখানে ওই ইন্সপেক্টর আসে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, লোকটা বলে সিটিজেনশিপ দিয়েছি দেখে এখন মার্ডার করবি, এতটা সাহস কোথা থেকে পেলি তুই? এরপর যখন সেও রানাতুঙ্গাকে অপমান করতে শুরু করে, রানাতুঙ্গার রেগে লোকটার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। আর এই 2 মার্ডারের পর থেকে পুরো এরিয়ায় একটা ভয় ভয় পরিবেশ তৈরি হয়ে যায়। দিনে দিনে রানাতুঙ্গা এতটাই বিপজ্জনক হয়ে ওঠে, মানুষকে খুন করা তার এক নেশায় পরিণত হয়ে যায়। ধীরে ধীরে করে প্রায় 30টা গ্রাম জোর করে তার দখলে নিয়ে নেয়। তার মা আর তার স্ত্রী ভারতীকেও শ্রীলঙ্কা থেকে এখানে নিয়ে আসে। রানাতুঙ্গা এখন এই 30টা গ্রামের লিডার, তার উপর কারো কথা বলার সাহস নেই। এদিকে আমরা দেখতে পাই বিজয়লক্ষ্মী তার পুলিশ স্টাফদের নিয়ে রানাতুঙ্গাকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু মাঝরাস্তায় এখানে যারা পুরুষ কনস্টেবল ছিল তারা ভয়ে বিজয়লক্ষ্মীকে অনেক বুঝায় ওখানে না যেতে। রানাতুঙ্গা অনেক বিপজ্জনক একজন লোক, ও আমাদেরকে মেরে ফেলবে। এখানকার যত সিনিয়র পুলিশ অফিসার আছে সবাই তার কথায় উঠে বসে। তাছাড়া রানাতুঙ্গার এরিয়াতে আমাদের সরকারের কোনো হাত নেই, ওখানে শুধু রানাতুঙ্গারই রাজত্ব চলে। কিন্তু বিজয়লক্ষ্মী কোনো ভয়ই পায় না, বরং এখানে যারা লেডি কনস্টেবল ছিল তাদেরকে অনেক মোটিভেট করে। এরপর তাদেরকে নিয়ে চলে যায় রানাতুঙ্গার বাড়ি। এই হচ্ছে রানাতুঙ্গার স্ত্রী ভারতী। বিজয়লক্ষ্মী ভারতীকে বলে রানাতুঙ্গাকে নিয়ে আসতে। ভারতী রানাতুঙ্গাকে আনবে কি, সে আরো বড় বড় কথা বলতে শুরু করে। এতে করে বিজয়লক্ষ্মী অনেক উগ্র হয়ে কথা বলে আর রানাতুঙ্গাকে নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে। তখন আমরা দেখতে পাই ভারতীর আসল রূপ। সে দেখতে সাধারণ সিধা সাদা মনে হলেও ও রানাতুঙ্গা থেকে কম না। নিজের স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে বিজয়লক্ষ্মীকে একটা থাপ্পড় মারে আর বলে এই ঘরে পুরুষ কনস্টেবলরাও আসতে ভয়ে কাঁপড়ে উঠে, আর তুই 10টা লাশ দেখেই কুকুরের মতো গন্ধ শুকে শুকে এখানে চলে আসলি। তোর এখানে আসার আগে এটা ভাবা উচিত ছিল তুই শুধু একজন পুলিশ না, একজন মেয়েও বটে। এরপর ভারতী তার লোকদের বলে এদের শরীরের কাপড় ছিঁড়ে ফেলতে। এরা তেমনটাই করে, এদের সবার শরীরের কাপড় ছিঁড়ে ফেলে আর এদের উপর অনেক নির্যাতন করে। এরপর সবাইকে উলঙ্গ করে একটা রুমে বন্দি করে দেয়। এরপর আমাদের মুভির হিরো সানি দেওলকে দেখানো হয়। তার এই মুভিতে নাম জাট। ট্রেনে করে ইন্ডিয়ার একটা স্টেটে যাচ্ছিল, কিন্তু আন্ধ্রপ্রদেশের চিরালা নামে একটা জায়গায় ট্রেন দাঁড়িয়ে যায়, কারণ সামনে একটা মালবাহী ট্রেন মাল লোড করছে। ওটা ছাড়ার পর তাদের ট্রেন ছাড়বে। ট্রেনের কন্ট্রাক্টরদের জিজ্ঞেস করে জানতে পারে 4-5 ঘন্টা সময় লাগবে ট্রেন ছাড়তে ছাড়তে। এদিকে ওর অনেক ক্ষুধাও লেগেছে। কাছেই একটু দূরে একটা দোকান ছিল, সেখানে চলে যায়। দোকানটা একজন মহিলাই একা হাতে সামলাচ্ছেন। জাট ইডলি অর্ডার করে খেতে শুরু করে। একটু পর একদল গুন্ডা দোকানটাতে আসে আর মহিলার দোকানের বিভিন্ন জিনিসপত্র, সিগারেট ইচ্ছে মতো খেতে থাকে, সাথে কিছু টাকাও নিয়ে নেয়। এই সব কিছু জাট ফলো করছিল। ওদিকে দোকানের ভেতর ঢুকার সময় জাট যে বসে ইডলি খাচ্ছিল এটা তারা চোখেই দেখেনি। একজনের পায়ে লেগে জাটের ইডলি পড়ে যায়। এতে করে জাট ওই ছেলেটাকে বলে তুমি আমার ইডলি ফেলেছ, তোমার সরি বলা উচিত। কিন্তু এরা তো সরি বলেই না, বরং বেটাগিরি কথা বলতে শুরু করে। কার এরিয়াতে এসে সরি বলার কথা বলছিস? এরপর তারা যখন জাটকে অনেক অপমান করে, জাটের তখন মাথা গরম হয়ে যায় আর এদের কেলানো শুরু করে। একে একে জাট সব কোটাকে ছাঁটাই করে, কিন্তু তবুও কেউ সরি বলে না, বরং বলে তুই জানিস না হয়তো আমাদের বসকে। জাট একটা থাপ্পড় মেরে বলে তবে কি তোর বস সরি বলবে? চল তাহলে। এরপর ছেলেটাকে নিয়ে তার বস রামসুবা রেড্ডির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি রামসুবা রেড্ডি একজন পলিটিশিয়ান। এই এরিয়াতে তার ভালোই একটা অবস্থান আছে। পলিটিশিয়ান হলে কি হবে? গুন্ডাগিরি করা, মানুষের জমি ছিনিয়ে নেওয়া, মানুষকে খুন করা তার প্রধান কাজ। একটু পর এখানে জাট ওই ছেলেটাকে নিয়ে রামসুবা রেড্ডির বাড়িতে চলে আসে। প্রথমে একটা থাপ্পড় মেরে দেয়। রামসুবা রেড্ডি কি হয়েছে, কেন মারলো কিছুই বুঝতে পারছিল না। জাট তাকে সবকিছু খুলে বলে।
কিন্তু রামসুবা রেডিও সরি বলে না। এতে করে জাট রামসুবা রেডি আর তার লোকদের অনেক মারে। মার খেয়ে রামসুবা রেডির মাথা গরম হয়ে যায় আর বলে, এই কথাটা আমার ভাই যদি জানতে পারে তোকেও উলঙ্গ করে কেলাবে। জাট তখন বলে, তাহলে কি তোর ভাই সরি বলবে? আর আমরা জানতে পারি তার ভাই আর কেউ না, সমলু। এদিকে আমরা দেখতে পাই সমলু তার গুন্ডাদের নিয়ে একটা সরকারি অফিসের সবকিছু বন্ধ করে এখানে থাকা অফিসারদের ভয় দেখিয়ে বিভিন্ন ফেক ডকুমেন্ট তৈরি করছে। এগুলো আমি আপনাদের ধীরে ধীরে ক্লিয়ার করছি। তো একটু পর রামসুবা রেডিকে নিয়ে জাট দরজা ভেঙে ভেতরে আসে আর সমলুকে সবকিছু খুলে বলে আর সরি বলতে বলে। কিন্তু সমলু তো এত সহজে মাথা নিচু করবে না। সমলু তার লোকদের বলে জাটকে মেরে ফেলতে। শুরু হয় আবার কেলানি। মার খেয়ে সমলুরও তার ছিঁড়ে যায় আর সে রানাতুঙ্গার নাম নিয়ে নেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জাট এদের সবাইকে নিয়ে রানাতুঙ্গার কাছে চলে যায় আর সব কিছু ভেঙে বলে। জাট বলে, এবার তুই কি সরি বলবি নাকি আর কারো নাম নিবি? রানাতুঙ্গা তার ভাইকে গিয়ে জুড়ে একটা থাপ্পড় মারে। ছোট একটা বিষয় এখান পর্যন্ত নিয়ে এসেছিস? এরপর সে জাটকে বলে, তুই একেবারে উপরের লেভেলে চলে এসেছিস, আমার উপর আর কেউ নেই। এরপর সে জাটকে সরি বলে। তো জাট খুশি হয়ে যায়। এদিকে বাকি সবাই তো অবাক, রানাতুঙ্গা এত সহজে ক্ষমা চেয়ে নিল। সবাই ভেবেছিল এখানে একটা ধামাকা হবে, কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে রানাতুঙ্গা মাথা নিচু করে নিল। এটা কেউই মানতে পারছিল না। এদিকে জাট যখন বেরিয়ে যাবে তখনই তার একটা জিনিস সন্দেহ লাগে। সকাল থেকে সে দেখে আসছে ওই দোকানে যখন রানাতুঙ্গার লোকেরা তার উপর হামলা করেছিল তখন তাদের হাতে বিদেশি অস্ত্র ছিল। রামসুবা রেডির ঘরে ট্রাক ভর্তি শুধু টাকা আর টাকা। রেজিস্ট্রি অফিসে সমলু সরকারি অফিসারদের মেরে ব্যালট পেপার তৈরি করছিল আর নিরাধারা সিল মেরে যাচ্ছিল। রানাতুঙ্গার ঘরের বাইরে পুলিশের গাড়ি ঢেকে রাখা। তাই সে আবার রানাতুঙ্গার ঘরে ব্যাক করে। রানাতুঙ্গা বলে, তোকে তো সরি বলে দিয়েছি, এখন আবার এসেছিস কেন? জাটের তখনই ঘরের কোণে চোখ পড়ে। দেখতে পায় একজন পুলিশের ইউনিফর্মটা তুলে নেম প্লেটটা দেখে সে জানতে পারে এটা একজন লেডি কনস্টেবলের, যার নাম বিজয় লক্ষ্মী। জাটের আর বুঝার কিছু বাকি থাকে না। একে একে সে 6 জন লেডি ইন্সপেক্টরের ইউনিফর্ম পায়। এর মধ্যে ফ্লোরে পড়েছিল ফুটা ফুটা রক্ত। রক্তের ফুটা ফলো করে করে জাট যেখানে বিজয়লক্ষ্মী আর তার বাকিদের আটকে রাখা হয়েছে ওই রুমে চলে যায়, জানালা ভেঙে তাদের ইউনিফর্মগুলো দিয়ে। এরা যখন তাদের ইউনিফর্ম পরে বাইরে আসে, এদের এমন অবস্থা দেখে জাটের এতটাই রাগ উঠে রানাতুঙ্গার প্রত্যেকটা গুন্ডাকে কুত্তা মারা মারতে থাকে। জাটের এতটাই শক্তি ছিল, তার মারের জুড়ে রানাতুঙ্গার ঘরের পিলার ছাদ ফাটল ধরে যায়। পুরো মুভিটাতে এমন এমন ফাইটিং আছে আপনি দেখে চোখ লেগে যাবেন। তাই আমি আপনাকে অনুরোধ করব এক্সপ্লেইনটা দেখার পর যদি হাতে সময় থাকে তো মুভিটা দেখে আসবেন। আশা করছি ভালো লাগবে। রানাতুঙ্গা যখন দেখে তার লোকেরা জাটের সাথে পেরে উঠতে পারছে না তখন সে একটা বন্দুক নিয়ে আসে আর জাটকে টার্গেট করে। জাটও তখন তার কাছ থেকে একটা বন্দুক বের করে রানাতুঙ্গাকে টার্গেট করে। এক সরির জন্য আমি শুধু হাত উঠিয়েছি, এদের ইজ্জত রক্ষা করার জন্য আমি তোর প্রাণ নিয়ে নেব। তাদের এমন অবস্থা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি তাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি, পারলে আটকে দেখা। রানাতুঙ্গা বলে, তুই সকাল থেকে যেখানে ঘুরছিস ওই জমি, আকাশ, সমুদ্র সবকিছুই আমার। তো এখানে যখন ঝামেলা বেড়ে যাচ্ছিল তখন ভারতী এসে বিষয়টা ম্যানেজ করে রানাতুঙ্গাকে বুঝিয়ে শুনিয়ে জাট আর বিজয়লক্ষ্মী আর বাকিদের যেতে দেয়। এই হচ্ছে রানাতুঙ্গার মা। উনি তখন রানাতুঙ্গার উপর অনেক রেগে যান, এত সহজে সে জাটকে কিভাবে ছেড়ে দিল। রানাতুঙ্গা বলে, ও আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, মানে ও আমাদের ঘরের সম্মানে হাত দিয়েছে। তাকে যদি আমি এই 4 দেয়ালের মধ্যে মেরে ফেলি তো ঘরের সম্মান কিভাবে ফেরত আসতো? তাকে আমি সবার সামনে ভাগাতে ভাগাতে মারবো। এরপর আমরা দেখতে পাই জাট যখন এদেরকে নিয়ে বেরিয়ে পড়ে তখন রানাতুঙ্গার লোকেরা জাটের উপর হামলা করে। তবে জাট তো জাটই, তার এতটাই শক্তি ছিল যতই লোক হোক তার সাথে কেউ পেরে উঠতে পারে না। তবে লেডি কনস্টেবলদের মধ্যে একজনের পিঠে রানাতুঙ্গার একজন গুন্ডা ছুরি ঢুকিয়ে দেয়। এরা কোনোভাবে তাকে বাঁচায়। রানাতুঙ্গার লোকদের ছাঁটাই করে জাট দ্রুত গাড়ি চালিয়ে পাশের একটা গ্রামে আসে। এদিকে মেয়েটার অবস্থা সময়ে সময়ে খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু অবাক করার বিষয় এখানে একটা লোকও বেঁচে নেই। এরা এদিকে ওদিকে সাহায্যের জন্য লোকদের ডাকতে থাকে, কিন্তু কারো খুঁজি তারা পায় না। এদের চিৎকার চেঁচামেচি শুনে একজন বৃদ্ধ মহিলা জল নিয়ে আসে। জাট মেয়েটার মুখে যখন জল দেয় তখনই মেয়েটা মারা যায়। এটা দেখে জাট সহ এরা সবাই অনেক কষ্ট পায়।
জাট তখন জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, এখানকার মানুষজন কোথায়, আর তোমরা রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে গেলেই বা কেন? আমরা মুভির শুরু থেকে যেমনটা জেনে এসেছি রানাতুঙ্গা কতটা বিপজ্জনক লোক। আপনার মনে কি কখনো প্রশ্নটা এসেছে রানাতুঙ্গা কেন এত লোকদের মেরে তাদের জমি নিজের দখলে নিতে চাইছে? এর পেছনের রহস্য কি? আসলে এই কাহিনীর শুরুটা হয় ডাব শহর থেকে। ডাব শহরের একজন বড় বিজনেসম্যান আন্ধ্রপ্রদেশের লোকাল মিনিস্টারের সাথে একদিন একটা মিটিং করে। আসলে সে নিউক্লিয়ার বোমের উপর কাজ করে। এই যে নিউক্লিয়ার বোম বানানো হয় এটাতে ইউরেনিয়ামের দরকার হয়, তবে এটা সব জায়গায় পাওয়া যায় না। তবে কিছুদিন আগে বিজ্ঞানীরা রিসার্চ করে এই ইউরেনিয়ামের অল্টারনেটিভ বের করে, যেটার নাম থোরিয়াম। আর এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার আন্ধ্রপ্রদেশে আছে। আন্ধ্রপ্রদেশের 100 মাইল জুড়ে অবস্থান করছে। অস্ট্রেলিয়া গিয়ে তো এসব করতে পারবে না, তাই সে ইন্ডিয়ার ওই এরিয়াটা টার্গেট করে মিনিস্টারকে বলে ওই জায়গাটা তাকে দেওয়ার ব্যবস্থা করতে। এর জন্য মিনিস্টার তার কাছে যত টাকা চাইবে সে দেবে। তবে এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, এই জমিগুলো গ্রামে যারা বসবাস করছে তাদের পারমিশন ছাড়া কেউ কিনতে পারবে না, আর জোর করে তা তো সম্ভবই না। মিনিস্টার বলে এই কাজটা আমার পক্ষে করা তো সম্ভব না, তবে আপনার কাজটা একজন করে দিতে পারে। আর সে রানাতুঙ্গার কাছে লোকটাকে নিয়ে যায়। লোকটা যখন বলে এই এরিয়া মানে মোটুপল্লিতে যে 30টা গ্রাম আছে এগুলো যদি রানাতুঙ্গা তাকে খালি করে দিতে পারে, এর জন্য রানাতুঙ্গাকে সে 25,000 কোটি টাকা দেবে। 25,000 কোটি, বুঝতে পারছেন? রানাতুঙ্গা ডিলটা হাতে নিয়ে নেয়। এরপর একদিন যখন রানাতুঙ্গা গ্রামের লোকদের ডেকে তাদের এটা প্রস্তাব দেয়, সে তাদের জমিগুলো কিনতে চায়, কিন্তু কেউই তাদের জমি বিক্রি করতে রাজি হচ্ছিল না। বুঝিয়ে শুনে যখন কোনো কাজই হয় না, রানাতুঙ্গা তখন তাদের উপর অনেক টর্চার করে। আর যারা জেদ ধরে বসে থাকে সাইন দিবেই না, তাদেরকে মেরে তারপর সাইন নেয়। এতে করে এরা ভয়ে নিজেদের প্রাণ বাঁচাতে জমিগুলো রানাতুঙ্গার নামে করে দেয়। এক এক করে গ্রাম থেকে মানুষ যেতে শুরু করে। ওই বৃদ্ধ মহিলার নাতনি যখন সাহস করে এই সব কিছু একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে আর তাদের গ্রামকে বাঁচাতে সবার কাছে সাহায্য চায়, এটা যখন ওই মিনিস্টারের চোখে পড়ে তখন সে একজন পুলিশ ইন্সপেক্টরকে ওই গ্রামে পাঠায়। পুলিশ ইন্সপেক্টর সবার সামনে ওই মেয়েটার সব কাপড় ছিঁড়ে ফেলে দেয়। এরপর থেকে ওই মেয়েটা পাগল হয়ে গেছে, সব সময় শুধু মাটি খায়, কখন কি করছে নিজেও জানে না। জাট জানতে চায় এত কিছু হয়ে গেল একজনও কি রুখে দাঁড়ায়নি? ওই ঠাম্মা বলেন দাঁড়াবে না কেন, আমাদের পাশের গ্রামের কয়েকজন তো কোর্টে গিয়ে কেসও করেছিল, কিন্তু এখানকার পুলিশ থেকে শুরু করে সরকারি যত কর্মকর্তা ছিল সবাই ছিল রানাতুঙ্গার লোক। এটা যখন উকিল জানতে পারে সে তখন যারা কেস করেছিল তাদেরকে জেলে ভরে দেয়। পুলিশ তাদের উপর অনেক টর্চার করে, কারো কিছুই তখন করার ছিল না। ওই গ্রামেরও সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। গ্রামের তো কেউ লেখাপড়া জানে না, যারা জানে তারা সবাই আগেই ভয়ে গ্রাম ছেড়ে দিয়েছে। এই ছোট্ট মেয়ে যতটুকু পড়া পারে তাই দিয়ে তারা বলে দেয় কি লিখতে, আর এই ছোট্ট মেয়েটা তাই লিখে। আর এরা সবাই তাদের আঙুল কেটেছিল, আর বাকিটা তো আপনারা জানেনই। ওই দিন রাতে এরা যখন পার্সেলটা পোস্ট অফিসে দিয়ে বাড়ি ফিরছিল, মাঝ রাস্তায় রানাতুঙ্গার তার গুন্ডা তাদের উপর হামলা করে আর এদের সবাইকে খুব নির্মমভাবে হত্যা করে। আর এদের লাশই যখন গ্রামে পাওয়া যায় আর বিজয়লক্ষ্মী আর বাকি লেডি কনস্টেবল রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে যায়, তখন ভারতী তাদের সাথে কি করে জানেনই তো, এমনকি তার লোকদের দিয়ে তাদেরকে রেপও করায়। এটাও পরবর্তীতে জানা যায় বিজয়লক্ষ্মীর সাথে যারা পুরুষ কনস্টেবল ছিল ভয়ে পালিয়ে গিয়েছিল ওরা রানাতুঙ্গারই লোক ছিল। জাট এরপর বিজয়লক্ষ্মী আর এদেরকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। বিজয়লক্ষ্মী আর এদেরকে দেখে এরা তাদেরকে নিয়ে মজা করতে শুরু করে। এই ইন্সপেক্টর বলে লাফিয়ে লাফিয়ে তো গিয়েছিলি, কতবার মানা করেছিলাম, শুনলিই না, কি হলো, মান সম্মান কিছু আছে না? ও সবও নিয়ে নিয়েছে। জাট তখন বলে তোমার মেয়ে আর বোনের মতোই তো এরা, এদের জন্যই তোমাদের গায়ের ইউনিফর্মের মান এখনো বেঁচে আছে। সাহস করে তারা গিয়েছিল রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে, তাদের সাহায্য তো করলেই না, আর এখন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছো, লজ্জা করে না? এই এরিয়ায় এত কিছু হয়ে যাচ্ছে, তোমরা করেছোটা কি? অফিসার যখন বলে এই আওয়াজ নিচে, এটা আমার পুলিশ স্টেশন, এখানে যে এত বেটাগিরি দেখাচ্ছিস বেঁচে ফিরতে পারবি কি? জাট রেগে তার ইউনিফর্মটা ছিঁড়ে ফেলে দেয়। এই ইউনিফর্ম পরার যোগ্যতা তোমাদের নেই। এতে করে এরা সবাই রেগে জাটকে মারতে শুরু করেন। যখন বিজয়লক্ষ্মী জাটকে বাঁচাতে যায় তাকেও এরা মারে। এতে করে জাট যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়, চোখ বুজে মার খেতে থাকে। একটু পর ইন্সপেক্টর সোমলুকে কল করে বলে স্যার,
আপনাকে যে লোকটা মেরেছিল সে এখন আমার পুলিশ স্টেশনে আছে, তাড়াতাড়ি চলে আসুন। তো কিছুক্ষণ পর যখন এখানে সমলু আসে তখন আমরা দেখতে পাই আসল খেলা। আরে ভাই কি বলবো, ফাইটিং বলতে এতটাই নিখুঁতভাবে মুভিটার সব কিছু শ্যুট করা হয়, সব কিছুই যেন রিয়েল মনে হচ্ছিল। তো কিছুক্ষণ মারামারির পর আমরা দেখতে পাই জাট আর বিজয়লক্ষ্মী মিলে সমলু সহ এদের সবাইকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। রানাতুঙ্গা এসে তার ভাইয়ের ডেড বডি দেখে সে পুরো ভেঙে পড়ে। এবার সে তার লোকদের নিয়ে বেরিয়ে পড়ে জাটকে মারার জন্য। এদিকে সিআই সত্যমূর্তিও এখানে চলে এসেছে। রানাতুঙ্গার বিষয়ে জানার পর সেও রানাতুঙ্গার পুরো হিস্ট্রি জানার জন্য রানাতুঙ্গার একটা ছবি সিবিআই হেডকোয়ার্টারে পাঠায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সিবিআই ইন্টেলিজেন্সের মাধ্যমে সে জানতে পারে মুভি শুরুতে আমরা যে দেখেছিলাম শ্রীলঙ্কার উপর টাইগার ফোর্স হামলা করেছিল, এদের মধ্যে একজন ছিল রানাতুঙ্গা। সে ছিল জাফরা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার। তবে কোনো কারণে তাকে টাইগার ফোর্স থেকে বের করে দেওয়া হয়। এতে করে তার পরিচয় আর কেউ জানতে পারেনি। সত্যমূর্তি তখন আর্মির হেডকোয়ার্টারে কল করে আর্মির হেড অফিসারকে বলে মোটুপল্লিতে তাড়াতাড়ি এক ব্যাটালিয়ন ফোর্স পাঠাও। হেড অফিসার বলে ওখানে আমাদের ফোর্স যেতে যেতেই 3 ঘন্টা সময় লেগে যাবে, তবে আপনার কাছাকাছি আমাদের একজন ট্রেড প্রফেশনাল আর্মি আছে, তাকে পাঠাতে পারে। সত্যমূর্তি বলে একজন দিয়ে কি হবে, রানাতুঙ্গা মোটেও কোনো সাধারণ লোক না, সে কত বড় টেররিস্ট আপনার কল্পনার বাইরে, তাকে ধরতে একজন না 1 ব্যাটালিয়ন আর্মি লাগবে। আর্মির হেড অফিসার বলে আরে ও একেলাই কাফি হে। আর আমরা জানতে পারি ও আর কেউ না জাটি। তার পুরো নাম ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং, ইন্ডিয়ার বেস্ট কমান্ডারদের মধ্যে একজন। সে নিজের শত্রুদের রেখে ক্ষমা করে দেয়, কিন্তু দেশের শত্রুকে খুঁজে খুঁজে বের করে মারে। মোটুপল্লী গ্রামে যারা রুখে দাঁড়িয়েছিল আর প্রতিবাদ করেছিল, যারা মারা গেছে তো গেছেই, যারা বেঁচে আছে তারা এখনও তাদের জমিগুলো রানাতুঙ্গার নামে করে দেয়নি। এতে করে রানাতুঙ্গা একটা বড় ট্রাকে করে এদেরকে ওই বিজনেসম্যানের কাছে নিয়ে আসে। টাকাও রেডি, জমিগুলো দিলেই রানাতুঙ্গা টাকা পেয়ে যাবে। গ্রামেরা যখন কোনোভাবেই তাদের জমি দিতে রাজি হচ্ছিল না, রানাতুঙ্গা তখন একে একে সবাইকে শুট করে মারতে থাকে। এদিকে তখনই আমরা দেখতে পাই ইন্ডিয়ার হেডকোয়ার্টার থেকে পারমিশন পাওয়ায় জাট একটা হেলিকপ্টার নিয়ে এখানে আসে আর অনবরত রানাতুঙ্গা আর তার লোকদের উপর গুলি করতে থাকে আর এদের সবাইকে মেরে ফেলে। ওদিকে বিজয়লক্ষ্মী ভারতী আর বাকিদের অ্যারেস্ট করতে গেলে ভারতী তার মাথায় শুট করে আত্মহত্যা করে নেয়। এসব দেখে রানাতুঙ্গার মা হার্ট অ্যাটাকে মারা যান। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।